এই সময় আমাদের একটু ওনাদের কাছে যাওয়া উচিত, কিন্তু আমরা এত দূরে থাকি না। আর আমরা যদি যাই ওই খেয়ে যাও বলবেন, উনি ব্যতিব্যস্ত হবেন। এই সময় দাঁড়িয়ে ওনাকে ব্যস্ত করা, ঝামেলার মধ্যে ফেলা, সেটা কি ঠিক হবে? সে তো আমাদের বাড়ির ধর্ম। আর রোহিত আঙ্কেল যখন আছে তখন তো বাড়ি থেকে কারোর না খেয়ে বেরোনোর উপায় নেই। আজকে তো আবার ঠাম্মি দাদু ভাইও চলে আসছে বাড়িতে, ওরাও এখন থাকবে। মা তো হাল ছাড়বে না, রোহিত আঙ্কেলকে নিয়ে এদিক ওদিক যাবে, কিছুতেই হাল ছাড়বে না মা। ঠাম্মি আছেন, সামলে দেবে সংসারটাকে। দিঠি, তোমার ঠাম্মি আসছেন? হ্যাঁ, উনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন, স্বীকার করেছেন আর বারবার করে ক্ষমা চাইছেন। যাক, তবুও যে এত দিনে উনি বুঝতে পেরেছেন নিজের ভুলটা, সেটাই অনেক। এটা যদি উনি আগে বুঝতেন তাহলে হয়তো তোমার মা এত কষ্ট পেতেন না দিঠি, এত ভাঙচুর ওনার জীবনে হতো না। এখন যে বুঝেছেন এটাই অনেক। ঠিকই শুনেছ, শুধু আমার বাবা ঠিক ছিল না তা তো নয়, ঠাম্মিও মাকে অনেক কষ্ট দিয়েছে। সেদিন যদি ঠাম্মিও একটু শক্ত হতো তাহলে জুন আন্টি আমাদের বাড়িতে এসে ঢুকতে পারতো না। আমিও তাই ভাবি, জানো, যে মানুষগুলো খারাপ হয় তাদেরই কি শেষ পর্যন্ত সবটা টিকে থাকে? নইলে আমার মায়ের মতো একটা মানুষের জীবনে এত দুঃখ, এত শোক কেন বলতে পারো? জুন আন্টির তো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। না দিঠি, কারোরই ক্ষতি হোক সেটা আমরা কখনো চাইবো না। আমি সে কথা বলিনি, আমি এক্সাম্পল হিসেবে বলছি। দেখো না, জুন আন্টি তো ঠিক আমার পাপার কাছেই আছে, পাপার সাথে আছে, সে তার অধিকার ঠিক বজায় রেখেছে, ওই বাড়িতেই আছে। অথচ আমার মায়ের জীবনে কেন এত কষ্ট? কি করেছে আমার মা? জীবনের সর্বহারা হয়ে রোহিত আঙ্কেলকে পেয়েছিল, আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছিল, বাঁচতে পেরেছিল। আমার মা কি এমন করেছিল যাতে ঈশ্বর তাকে এত বড় শাস্তি দিলেন? কি করে সহ্য করবে আমার মা এই কষ্টটা? কি করে সহ্য করবে এত বড় কষ্ট, বলো? দিঠি, আমার মনে হয় তোমার কিছুদিনের জন্য চেম্বারটা বন্ধ রাখা উচিত। এখন তোমার ওখানে গিয়ে মায়ের পাশে থাকা উচিত। আমার ওই পরিবেশে দম বন্ধ হয়ে আসছে। আমি তো আমার মাকে চিনি, আমার মায়ের সমস্ত লক্ষণগুলো আমি চিনি, আমি জানি আমার মাকে। তোমরা কেউ মাকে দেখে বুঝতে পারবে না, কিন্তু আমি আমার মাকে দেখে বুঝতে পারছি মায়ের ভেতরে ভেতরে কতটা কষ্ট হচ্ছে। তোমাকে তো এখন তোমার মায়ের পাশে থাকতেই হবে দিঠি। তুমি তো তোমার মায়ের একমাত্র মেয়ে, তুমি থাকলে তবে তো উনি ভরসা পাবে। আমি আর পারছি না, বিশ্বাস করো, মায়ের এই কষ্টটা দেখতে না আমি সত্যিই পারছি না। হ্যাঁ দিঠিমা, সেটা ঠিক, কিন্তু দেখো মা, যদি সত্যি দুর্ঘটনা কিছু ঘটে যায় তখন তোমাকেই তো তোমার মাকে সামলাতে হবে, বলো? আমরা তো গিয়ে সামলাতে পারবো না। আমরা বড় জোর তার পাশে বসতে পারি, সমব্যথী হতে পারি, কিন্তু সামলাতে তো তোমাকেই হবে মা। না গিয়ে তো পারবো না, যাবো আমি, কিন্তু আমি ভাবতেও পারছি না যে রোহিত আঙ্কেল আর গমগমে গলায় ডেকে উঠবে না। আমি গেলে জিজ্ঞেস করবে না, দিঠিমা এসেছ, এত দেরি হলো কেন? বিয়ের পর তো দেখছি তোমার খুব ডাঁট বেড়ে গেছে, আমাদের কথা ভুলেই গেছো। কিংবা আমাকে দেখে বলবে, মিঠু, শ্রীময়ী, কখন এসেছে মেয়েটা? মুখটা কেমন শুকিয়ে গেছে, কেউ দেখোনি তোমরা? কেউ খেতে দাওনি কেন ওকে?
যদি কোনো সাধারণ খাবার এনে দেয় তখন মাকে খুব বকে, বলবে জানো না ওইসব খাবার খেতে ভালোবাসে না, কেন দিয়েছো ওকে এসব? আমি অনলাইনে অর্ডার করে দিচ্ছি, ও সেইটা খাবে। তোমাদের দ্বারা এসব কিচ্ছু হবে না। চুপ করে এসে পাশে দাঁড়িয়ে আমার মাথায় হাত রাখবে না, হাত রেখে বলবে না কি হয়েছে দিঠিমা, মুখটা এরম ভার কেন? আমায় বলো, আমি তো শুধু তোমার রোহিত আঙ্কেল নই, আমি তো তোমার বন্ধুর মতো। সত্যি আমি আর কদিনই বা চিনি মানুষটাকে, কিন্তু এত ভালো বোধহয় মা বাবা ছাড়া আমি আর কাউকেই বাসিনি। সত্যি খুব পেইনফুল লাগছে, খুব কষ্ট হচ্ছে। আমরা কাল পরশুই একবার যেতে চাই। হ্যাঁ, যদি আমাদের সেরকম হয় আমরা যেতেও পারি দিঠি। এই সময় যদি কোনোভাবে ওনার কাজে লাগতে পারি, মানুষ হয়ে মানুষের পাশে বিপদের সময় দাঁড়াবো না, তাহলে আর কিসের আত্মীয়, কিসের কুটুম বলো তো? হ্যাঁ মা, তোমরা যেও। দিঠির মা এখন নিজের মধ্যে নেই, হয়তো ঠিক মতন করে খাওয়া দাওয়াও করছে না, তার মধ্যে আবার অন্য লোকেদের দেখাশোনা। তোমরা গেলে হয়তো একটু জোর করে খাওয়াতে পারবে, তোমরা যেও। রোহিত, আমি একটু আসছি। বলছি যে তোমার শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। না মানে অনেক সময় ঠিক না থাকলেও তুমি বলো না তো, সেই জন্য জিজ্ঞেস করছি। না না ঠিকই আছে, আজকে বরঞ্চ আমার বেশ ফ্রেশ লাগছে। তাই? ভালো। বলছি যে ওই ডিঙ্কাকে যে ডাক্তারের কাছে পাঠিয়েছিলাম, সেই ডাক্তার খুব শিগগিরই তোমাকে দেখবেন, আর উনি বলেছেন উনি সাধ্য মতন চেষ্টা করবেন তোমার কষ্টটা যাতে একটু কম হয়, সেই জন্য। জানো শ্রীময়ী, কি আশ্চর্য ব্যাপার, আজ না খুব অলৌকিকভাবে কষ্টটা আমার কম লাগছে। সেই অশোকের আগের আমির মতো আজকে অতটা এনার্জি ফিল করছি। শোনো না, আজ আমার কাছেই থাকো প্লিজ, আজ তোমার সাথে অনেক গল্প করব। করবে তো? আমি মন্দির থেকে ঘুরে আসি, তারপর গল্প করবে। রোহিত, আজ কিন্তু আমাকে পুজোটা দিতেই হবে। ও, আমার কাছে থাকা চেয়ে মন্দিরে যাওয়াটা বড় হলো? লড়াইটা তো আমার ঈশ্বরের সাথে রোহিত। আমি আজ তার সামনে দাঁড়িয়ে তাকে পুজো দিয়ে জিজ্ঞেস করতে চাই, সারা জীবন আমি আমার সর্বস্ব তোমায় দিয়েছি, আর আজ আজ তুমি আমার সর্বস্ব কেন কেড়ে নিচ্ছ? আজ এই একটা মানুষকে আমি আগলে রাখতে চাই আমার কাছে, তুমি তাকে এইভাবে কেড়ে নিতে পারো না। তুমি যদি এই জীবনে রোহিতকে আমার কাছ থেকে কেড়ে নাও, আমি আর তাহলে কোনোদিন তোমায় পুজো করবো না। এবার তুমি বিচার করো ঈশ্বর, একজন ভক্তের ভক্তির দাম তোমার কাছে বেশি না এই মানুষটাকে কেড়ে নেওয়া তোমার কাছে বেশি জরুরি? ছেলে মানুষই করো না শ্রীময়ী। আমি ছেলে মানুষই করছি না রোহিত। আচ্ছা বলছি কি, বই পড়বে? ঠিক আছে পড়ো, তুমি বই পড়ো, একটু বিশ্রাম নাও, শরীরটা ভালো নেই। আমি একটু মন্দির থেকে ঘুরে আসি, পুজো দিয়েই আমি চলে আসবো। শুনেছি মন্দিরে নাকি খুব লাইন পড়ে ওখানে, আজকে তো বোধহয় বিশেষ একটা দিন, তো লাইনটা বোধহয় একটু বেশিই পড়বে। হ্যাঁ, মন্দিরে তো একটু লাইন পড়ে,
একটু রাত হবে আমার, 10টা বাজবে, আমি 10টার মধ্যেই চলে আসবো। আচ্ছা, আমি ঘুমিয়ে থাকলে তুমি কিন্তু আমায় ডেকে দেবে। বারে, প্রসাদ দেবো না? ডাকতে তো হবেই। না, অনেক সময় তো তুমি ডাকো না আমি ঘুমিয়ে থাকলে। সেটা করো না, অবশ্যই ডাকবে। ডাকবো ডাকবো, নিশ্চয়ই ডাকবো। আচ্ছা, আজকে লয়ার এসেছিল জানো তো? ওই যে তোমাকে দিয়ে সই করালাম এক গাদা। হ্যাঁ, সই করে দিয়েছি তো। তুমি যখন যাতে সই করতে বলেছো করে দিয়েছি। কোনোদিন জানতে চাইনি কোথায় সই করছি বা কেন সই করছি, কিন্তু আজ যেগুলোতে সই করলাম বুঝেছি কি করেছো। তোমার যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে তার টাকা পয়সা দানের ব্যবস্থা করেছো, বাকি জয়েন্ট অ্যাকাউন্টগুলো শিফট করেছো, আর তোমার সম্পত্তি, ইনভেস্টমেন্ট সব